আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশে কৃষক ঋণ গ্রহণ করে কেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় অবগত আছো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা 72% লোক প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, অবশিষ্ট লোক পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তৎসত্ত্বেও কৃষি আমাদের নানা সমস্যার সাথে জড়িত। কৃষিতে উৎপাদন কম, কৃষির মৌলিক কিছু সমস্যা রয়েছে, যে সমস্যার কারণে কৃষির একর প্রতি ফলন, কৃষির উৎপাদন সব দিক থেকেই আমরা উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তৎসত্ত্বেও সাম্প্রতিককালে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই কৃষির উৎপাদন সচল রাখার জন্য কৃষির সাথে সংশ্লিষ্ট কৃষক বিভিন্ন কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। কৃষক যে সমস্ত কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়, সেই কারণগুলো আমরা অতি সংক্ষিপ্ত আকারে এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে কারণ, সেটা হলো 1 নম্বরে জমি ও গবাদি পশু ক্রয়। 2 নম্বরে যন্ত্রপাতি ক্রয়। 3 নম্বরে উপকরণ সংগ্রহ। 4 নম্বরে পানি সেচ। 5 নম্বরে ভূমির উন্নয়ন। 6 নম্বরে গুদামঘর নির্মাণ। 7 নম্বরে দুর্যোগ মোকাবিলা। এবং 8 নম্বরে পুরানো ঋণ পরিশোধ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় অবগত আছো, বাংলাদেশের কৃষি নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যার কারণে কৃষি উৎপাদন সচল রাখার জন্য কৃষকদেরকে যে সমস্ত কারণে ঋণ গ্রহণ করতে হয়, তার প্রথমে সেটা হলো জমি ও গবাদি পশু ক্রয়। বাংলাদেশের এই ক্ষুদ্র আয়তনিক দেশে কৃষকদের খামার বা জগতের যে আয়তন, এটা
উন্নত বিশ্বের তুলনায় অনেক ক্ষুদ্র আয়তন। তাই এই ক্ষুদ্র আয়তন খামার বা জোতের আয়তন বৃদ্ধি করার জন্য কৃষকদেরকে জমি ক্রয় করতে হয়। এজন্য যে অর্থের প্রয়োজন কৃষকদের পক্ষে এটা যোগান দেওয়া সম্ভব হয় না, বিধায় সে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। অপরপক্ষে আমাদের দেশে এখনও সনাতন চাষ পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। একজোড়া মহিষ একজোড়া গরু দিয়ে এখনও চাষাবাদ করা হয়। তাই গবাদি পশু ক্রয় করার জন্য তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। তাছাড়াও গরু মোটাতাজাকরণ ফার্ম, কৃষি খামার এগুলো গঠন করতে গিয়ে পশু ক্রয় করতে হয়। তাই তাদেরকে আর্থিক সঙ্গতি যখন যোগান দেওয়া সম্ভব না হয় তখন সে বাধ্য হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ গ্রহণ করে থাকে। দ্বিতীয়ত, যন্ত্রপাতি ক্রয়। সাম্প্রতিককালে কৃষিতে আধুনিক ছোঁয়া লেগেছে, অর্থাৎ কৃষি আধুনিকীকরণ, কৃষি যান্ত্রিকীকরণের কাজ চলমান। এই লক্ষ্যে কৃষককে আধুনিক যন্ত্রপাতি এবং কলকবজা ক্রয় করতে হয়। বিশেষ করে পাওয়ার টিলার, বুলডোজার, হারভেস্টার এবং ফসল কাটার যন্ত্র এগুলো ক্রয় করতে গিয়ে যে পর্যাপ্ত অর্থের প্রয়োজন একজন কৃষকের পক্ষে জীবন নির্বাহের পর এত উদ্বৃত্ত সৃষ্টি করা সম্ভব হয় না, যার ফলে সে বাধ্য হয়ে কৃষি ঋণ গ্রহণ করে। তৃতীয়ত, উপকরণ সংগ্রহ। কৃষকরা উন্নত বীজ, সার, কীটনাশক এগুলো ক্রয় করার জন্য যে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়, জীবন নির্বাহের পর তাদের তেমন উদ্বৃত্ত সৃষ্টি হয় না বলে তারা বাধ্য হয়ে এই কৃষি উপকরণ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের কৃষি ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ উপকরণ সংগ্রহের ক্ষেত্রেও কৃষকদেরকে কৃষি ঋণ গ্রহণ করতে হয়। পানি সেচ। বাংলাদেশের কৃষি মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল। অর্থাৎ মৌসুমি জলবায়ুর উপর যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তাহলে ফসল ভালো হয়, আর মৌসুমি জলবায়ুর প্রভাবে যদি বৃষ্টিপাত কম হয় তাহলে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। তাই নিয়মিত সেচ ব্যবস্থার জন্য আমাদের কৃষকদেরকে গভীর অগভীর নলকূপ স্থাপন করতে হয়। তাই এই গভীর অগভীর নলকূপ স্থাপন করতে গিয়ে যে পর্যাপ্ত অর্থের প্রয়োজন সেটা একজন কৃষকের পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না, বিধায় সে বাধ্য হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। এরপরে ভূমির উন্নয়ন। ভূমির স্থায়ী উন্নয়নের জন্য বাংলাদেশের কৃষককে বহুবিধ কাজ করতে হয়। যেমন অনেক পাহাড়ি অঞ্চল কেটে উঁচু ভূমিকে সমতল ভূমিতে পরিণত করতে হয়। এছাড়াও অনেক জলাবদ্ধ ভূমি রয়েছে যেগুলো পানি নিষ্কাশন করে কৃষির উপযোগী, ভূমির উন্নয়ন করে কৃষির উপযোগী করা হয়। আবার নদী ভাঙনের হাত থেকে জমিকে রক্ষা করতে হয়। উপকূলীয় অঞ্চলের লবণাক্ত পানির হাত থেকে ভূমিকে রক্ষা করতে হয়। এরকম ভূমির স্থায়ী উন্নয়নের জন্য কৃষকদেরকে মধ্যম এবং দীর্ঘমেয়াদী অনেক ঋণের প্রয়োজন পড়ে। তাই ভূমির স্থায়ী উন্নয়নের জন্য বা ভূমির উন্নয়নের জন্য কৃষক বাধ্য হয়ে নিজে যখন অর্থের সংস্থান করতে না পারে তখন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ গ্রহণ করে থাকে। এরপরে গুদামঘর নির্মাণ। কৃষি পণ্য মূল্য খুব দ্রুত ওঠানামা করে, অর্থাৎ যখন ফসল কর্তন করা হয় ওই সময় ফসলের মূল্য নিম্নমুখী হয়ে যায়। এ সময় ফসল সংরক্ষণের অভাবে কৃষকরা তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তাই গুদামঘর এবং সংরক্ষণাগার নির্মাণ করতে পারলে কৃষকের পক্ষে ন্যায্য মূল্য পাওয়া সম্ভব। কিন্তু একক কোনো কৃষক বা কয়েক পরিবার মিলে গুদামঘর নির্ণয় বা সংরক্ষণাগার নির্মাণ করতে গিয়ে যে পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয় সেটা কৃষক যোগান দিতে পারে না বা পুরোটাই যোগান দিতে পারে না। তখন তারা বাধ্য হয়ে কৃষক অথবা কৃষক পরিবার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এই গুদামঘর এবং সংরক্ষণাগার নির্মাণের জন্য কৃষি ঋণ গ্রহণ করে থাকে। এরপরে দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিত্য নৈমিত্তিক বিষয়। এখানে যেমন রয়েছে অতিবৃষ্টি তেমন রয়েছে অনাবৃষ্টি, আবার রয়েছে নার্গিস, সিডর, আইলার মতো প্রাকৃতিক ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস। এই যে প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এই সময় কৃষকরা ক্ষতির সম্মুখীন পড়ে এবং কৃষকদেরকে উৎপাদন কাজ সচল রাখার জন্য তখন পর্যাপ্ত অর্থের প্রয়োজন পড়ে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কারণেও কৃষকরা বাধ্য হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে, অর্থাৎ যখন তারা নিজেদের অর্থে দিয়ে এই দুর্যোগ মোকাবেলায় খাদ্য ঘাটতি, জমির উৎপাদন উপযোগী করা ইত্যাদি কাজ যখন তারা সম্পন্ন করতে পারে না, তখন বাধ্য হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কৃষকরা বিভিন্ন ধরনের কৃষি ঋণ গ্রহণ করে থাকে। সর্বোপরি পুরনো ঋণ পরিশোধ। আমাদের দেশে কৃষকরা পৈতৃক সূত্রে কিছু ঋণ পেয়ে থাকে, অর্থাৎ তাদের পূর্বপুরুষদের গৃহীত ঋণ বর্তমান পরিবারের ওপর বর্তায়, বর্তমান কৃষকের ওপর বর্তায়। এই পুরাতন ঋণ সুদে আসলে পরিশোধ করতে গিয়ে কৃষকদেরকে বহু অর্থ ব্যয় করতে হয়, যেটা তার এককভাবে অথবা তার কৃষি উৎপাদন থেকে জীবন নির্বাহের পর উদ্বৃত্ত সৃষ্টি করা সম্ভব হয় না। বিধায় এই পুরাতন ঋণ সুদে আসলে পরিশোধ করার জন্য বাংলাদেশের কৃষককে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে পুনরায় কৃষি ঋণ গ্রহণ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কৃষি নানান সমস্যায় জর্জরিত, তাই কৃষকরা তাদের উৎপাদন কাজ সচল রাখার জন্য, এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন কারণে যে কৃষি ঋণ গ্রহণ করে থাকে, সেই কারণগুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও ক্লাস দেখার জন্য বা এই ভিডিও ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।